প্রিয় শিক্ষার্থীরা, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সপ্তম অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে কার্যপত্র। এই ভিডিওতে আমরা একদম বেসিক থেকে এই অধ্যায়টাকে শেষ করার চেষ্টা করব এবং এটার খুঁটিনাটি যা আছে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমাদের জানতে হবে যে এই কার্যপত্র কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, মানে অন্যান্য অধ্যায়ের ক্ষেত্রে এই কার্যপত্রের ভূমিকা কতটুকু। আমি দেখতে পাচ্ছ প্রথমেই সংজ্ঞা আকারে লিখেছি এরকম যে আর্থিক বিবরণীর খসড়া স্বরূপ বা ঐচ্ছিক কাজগুলি মূলত আমরা কার্যপত্রের মাধ্যমে করে থাকি। আর্থিক বিবরণীর ক্ষেত্রে যে ভূমিকাটা কার্যপত্রে তাই কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে, মানে এটা একটা খসড়া স্বরূপ। আমরা খসড়া বলতে আসলে রাফের সাথে তুলনা করতে পারি, যে আর্থিক বিবরণীর রাফের কাজ মূলত আমরা এই কার্যপত্রের সহযোগিতায় করতে পারি। এই কথাটা কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে যে এই ঐচ্ছিক ধাপ, আর্থিক বিবরণীর ঐচ্ছিক ধাপ বা হিসাব বিজ্ঞানের যে ঐচ্ছিক ধাপ সেটা কোনটি, সেটা হচ্ছে আমাদের কার্যপত্র। তারপর একটা গুরুত্বপূর্ণ কথা লিখেছি যে কার্যপত্র সাধারণত আমাদের 6 গড়া, 8 গড়া এবং 10 গড়ার হয়ে থাকে। সবচেয়ে বেশি আমরা কার্যপত্র পেয়ে থাকি 10 গড়া আর 8 গড়া পেয়ে থাকি, সবচেয়ে কম আমাদের 6 গড়া পেয়ে থাকি। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে 10টি গড়, আমরা যে বললাম যে 10 গড় সবচেয়ে বেশি হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের 10টি গড় জানতে হবে। প্রথমটি হচ্ছে আমাদের রেওয়ামিলের দুটি পক্ষ থাকবে, একটি হচ্ছে ডেবিট পক্ষ আর একটি হচ্ছে ক্রেডিট পক্ষ। সেম ভাবে আমাদের সমন্বয়ের দুইটি পক্ষ থাকবে। তারপরে হচ্ছে সমন্বিত রেওয়ামিল, তারও দুটি পক্ষ। 4 নম্বর হচ্ছে বিশদ আয় বিবরণী, তারও আমাদের দুটি পক্ষই থাকবে। সর্বশেষটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, তারও দুটি পক্ষ, একটি হচ্ছে ডেবিট পক্ষ আর একটি হচ্ছে ক্রেডিট পক্ষ। তাহলে আমাদের এই 5টা গড় পুরোপুরি মুখস্থ করতে হবে যে আমাদের কার্যপত্রের ক্ষেত্রে কোন কোন গড়গুলো আসে। প্রথমে হচ্ছে আমাদের রেওয়ামিল, তারপরে সমন্বয়, তৃতীয়তে হচ্ছে সমন্বিত রেওয়ামিল, চতুর্থতে হচ্ছে বিশদ আয় বিবরণী, সর্বশেষটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। যদি প্রশ্নে আমাদের বলে যে 8 গড়া করো, যদি আমাদের প্রশ্নে বলা থাকে যে একটি 8 গড়া কার্যপত্র প্রস্তুত করো, তাহলে কিন্তু আর আমাদের এই যে সমন্বিত যে গড়টি বলা আছে সেই কাজটি আমাদের করতে হবে না, মানে এই গড়টা আমাদের দিতে হবে না যদি 8 গড়া প্রশ্নে বলা থাকে। আর যদি প্রশ্নে বলে যে না 6 গড়া করো, তাহলে শুধু খালি প্রথম যে 3টি ধাপ, এই 3টি কিন্তু 6টি হবে, কারণ আমি আগেই বলেছি যে একটি ডেবিট আর একটি হচ্ছে ক্রেডিট হবে। তাহলে এই 3টি মিলেই 6টি হবে। আর এই অধ্যায়ের ক্ষেত্রে আরো একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের সমন্বয় জাবেদা। এই অধ্যায়ের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে সমন্বয় জাবেদা। যদি সমন্বয় জাবেদা আমরা পারি, তাহলে মোটামুটি এই অধ্যায় প্রায় 90% আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ যে প্রথমে আমি লিখে রেখেছি যে রেওয়ামিলে যদি সম্পদ থাকে, সমন্বয় জাবেদা দেওয়ার ক্ষেত্রে এই রেওয়ামিল কেন্দ্রিক দুইটা টেকনিক আমার খুবই কাজে দিবে, আর বাকিগুলো আমি দিয়ে দিব। তাহলে প্রথমটি হচ্ছে যে রেওয়ামিলে যদি সম্পদ থাকে, আমরা কার্যপত্র করতে গেলে প্রথমেই তারা প্রশ্নে একটা রেওয়ামিল দিয়ে দিবে। আর রেওয়ামিলে যদি সম্পদ থাকে, তাহলে আমাদের যদি এটার জাবেদা করতে হয়, প্রথমে আমরা খরচকে দেখাবো। আমি উদাহরণস্বরূপ এখানে একটা উদাহরণ রেখেছি যে রেওয়ামিলে যদি এরকম বলা থাকে যে অগ্রিম বীমা, রেওয়ামিলে যদি বলা থাকে যে অগ্রিম বীমা একটা অ্যামাউন্ট দেওয়া থাকে, অগ্রিম বীমা কিন্তু অবশ্যই একটা সম্পদ। তার যদি আমার এই সমন্বয় জাবেদা করতে হয়, কারণ অগ্রিম বীমা তো অবশ্যই নিঃশেষ হবে, মানে এটা খরচে রূপান্তর হবে, তাহলে সঠিক জাবেদা হবে এরকম যে অগ্রিম, তাহলে অগ্রিম বীমা যেহেতু একটি সম্পদ, এর জাবেদার ক্ষেত্রে প্রথমে খরচটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা জাবেদা দিব বীমা খরচ হবে ডেবিট আর অগ্রিম বীমা ক্রেডিট। আমি কিন্তু প্রথমে খরচটাকে দেখিয়েছি। এই হচ্ছে আমাদের টেকনিক। রেওয়ামিলে যদি সম্পদ থাকে, তাহলে আমাদের জাবেদার ক্ষেত্রে প্রথমে খরচটা দেখাতে হয়। দ্বিতীয় টেকনিকটা হচ্ছে তার রিভার্স, মানে পুরোপুরি উল্টা। রেওয়ামিলে যদি খরচ বা ব্যয় উল্লেখ থাকে, আর এই খরচ বা ব্যয় যদি আমরা একটু বেশি অঙ্কের করে থাকি, তাহলে তো এখানে একটা সম্পদের একটা গ্রান্ট পাচ্ছি আমরা। তাহলে কিরকম ভাবে প্রথমে আমরা সম্পদটা দেখাবো। যদি খরচ বা ব্যয় যদি উল্লেখ করা থাকে রেওয়ামিলে, এবং এই বলা যদি থাকে এরকম যে এখানে যে খরচটা বা ব্যয়টা করা হচ্ছে এখানে অতিরিক্ত করা হয়েছে, বা এই আগামী বছরের টাকা এখানে প্রদত্ত আছে, এরকম যদি বলা থাকে, তাহলে অবশ্যই আমরা এখানে সম্পদকে ইন্ডিকেট করবো। তাহলে আমাদের আগে সম্পদটাই আনতে হবে জাবেদার ক্ষেত্রে। আমি উদাহরণটা এরকম লিখেছি যে ভাড়া খরচ 15,000 টাকা। জিরামিও যদি এরকম বলা থাকে যে ভাড়া খরচ 15,000 টাকা, আর নিচে যদি এরকম বলা থাকে যে 3 মাসের, নিচে যদি এরকম বলা থাকে যে 3 মাসের, নিচে যদি তাহলে রেওয়ামিলে যদি বলা থাকে যে 3 মাসের অগ্রিম প্রদান করা হয়েছে, তাহলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছি খরচটা
আমাদের অতিরিক্ত প্রদান করা হয়েছে, তাহলে এখানে সম্পদের রূপ নিয়েছে। তাহলে আমাদের জাবেদাটা কিরকম হবে? তাহলে এরকম হবে যে অগ্রিম ভাড়া ডেবিট আর ভাড়া খরচ ক্রেডিট। এখানে অগ্রিমের অংশটুকু আনতে হবে, মানে যতটুকু আমাদের সম্পদ। তাহলে এখানে যদি এরকম বলা হয় যে এই 15,000 টাকার মধ্যে আমাদের 15 মাসের প্রদত্ত হয়েছে, তাহলে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি এখানে খরচ হচ্ছে 12 মাসের। এখানে খরচ হবে আমাদের 12 মাসের, আর অতিরিক্ত হচ্ছে আমাদের 3 মাসের। তাহলে অতিরিক্ত 3 মাসের টাকা বলবো সম্পদ, তাহলে 3 মাসের টাকা হচ্ছে 3000। তাহলে এই 3000 টাকা কি আমরা এখানে লিখবো। তাহলে জাবেদার হবে এরকম যে অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া খরচ ক্রেডিট, কারণ খরচ এখানে অতিরিক্ত প্রদান করা হয়েছে যা সম্পদের রূপ নিয়েছে। এই দুইটি হচ্ছে ইম্পর্টেন্ট, আর বাকিগুলো আমাদের একটু মুখস্থ করে নিলে হয়। যেমন 3 নম্বর জাবেদাটা দিয়েছি এরকম যে অলিখিত বা ধারে ক্রয়, তার পরিমাণটা দেওয়া আছে। এগুলো আমরা সাধারণ জাবেদার ক্ষেত্রে করেছি যে যেহেতু বাকিতে ক্রয়টা করা হয়েছে, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। চতুর্থ জাবেদার এরকম যে অলিখিত অথবা ধারে বিক্রয় যদি বলা থাকে, তাহলে আমাদের জাবেদাটা এরকম প্রাপ্য হিসাব বা দেনাদার ডেবিট আর বিক্রয় ক্রেডিট। এছাড়াও কিছু জাবেদা আছে, যেমন তারপরে সমন্বয় এরকম বলা থাকতে পারে যে অনুপার্জিত সেবায় অর্জিত হলে, সমন্বয় বলা থাকবে যে অনুপার্জিত সেবায় অর্জিত হয়েছে একটা অ্যামাউন্ট বলা থাকতে পারে। তার জাবেদাটা হবে এরকম যে অনুপার্জিত সেবায় হবে ডেবিট আর শুধু সেবায় হবে আমাদের ক্রেডিট। তারপরে যদি বলা থাকে এরকম যে সেবা আয়ের মধ্যে অনুপার্জিত সেবা আয় অন্তর্ভুক্ত আছে, এরকম বলা থাকবে যে সেবা আয়ের যে অংশটা, এই অংশের মধ্যে আমাদের অনুপার্জিতর একটা অংশ অন্তর্ভুক্ত রয়েছে, তাহলে তার জাবেদাটা কীরকম হবে? তাহলে তার সম্পূর্ণ জাবেদা হবে সেবা আয় হয়ে যাবে ডেবিট, আমাদের আয় এখন হ্রাস পাবে, তাহলে সেবা আয় হয়ে যাবে ডেবিট এবং অনুপার্জিত সেবা আয় হয়ে যাবে ক্রেডিট। তারপরে এটা থাকতে পারে এরকম হবে যে অলিখিত সেবা বা ধারে সেবা প্রদান করা হলো, অলিখিত সেবা বা ধারে বা বাকিতে সেবা প্রদান করা হলো বা সেবা দেওয়া হলো, এরকম যদি বলা থাকে তাহলে তার সম্পূর্ণ জাবেদার হবে এরকম প্রাপ্য হিসাব ডেবিট, সেবায় ক্রেডিট। এখানে আমাদের টাকাটা পাওয়া যায়নি, কারণ যেহেতু আমাদের সেবাটা প্রদান করা হয়েছে ধারে, তাহলে জাবেদা হবে প্রাপ্য হিসাব ডেবিট, সেবায় ক্রেডিট। তারপরে এরকমও বলা থাকতে পারে সমন্বয়ে যে মজুরি বকেয়া রয়েছে বা বেতন বকেয়া রয়েছে বা ভাড়া বকেয়া রয়েছে, মানে খরচগুলো যদি বকেয়া থাকে তাহলে আমরা কীভাবে জাবেদা দেবো? সংশ্লিষ্ট খরচটাকে ডেবিট করব এবং বকেয়া খরচকে ক্রেডিট করব। যদি বলা থাকতো এরকম যে বেতন বকেয়া রয়েছে 2000 টাকা, তাহলে আমরা তার সমন্বয় জাবেদা কীভাবে দিতাম? যে একটা মিল রাখতাম, যে এমনভাবে লিখতাম যে এখানে লিখতাম বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। এখন যেহেতু মজুরি বলা আছে, যার জন্য লিখেছি মজুরি সব ডেবিট, বকেয়া মজুরি ক্রেডিট। যদি বলা থাকতো যে ভাড়া বকেয়া রয়েছে 2000 টাকা, তাহলে লিখতাম ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট। এই প্রসেসে আমরা যদি কোনো খরচ বকেয়া থাকতো তাহলে জাবেদাটা এরকমভাবে দিতাম। তারপরে নয়ের যে জাবেদাটা, এটাও বেশ ইম্পর্টেন্ট, সেটা বলা হচ্ছে যে অবচয় রিলেটেড, যে অবচয় ধার্য করা হলো বা অবচয় ধরা হলো, একটা অ্যামাউন্ট বলা হচ্ছে 1000 টাকা, তাহলে এর জাবেদাটা হবে এরকম যে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। এটা বেশ একটা ইম্পর্টেন্ট জাবেদা, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। সর্বশেষটি হচ্ছে 10 জাবেদাটা আমরা বলতে পারি ইম্পর্টেন্ট, কারণ সমাপনী মজুত পণ্য রিলেটেড যে জাবেদাটা, এটা আমরা সাধারণ জাবেদার ক্ষেত্রে পেয়ে থাকি। তাহলে যদি বলা থাকে প্রশ্নে যে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হলো 20,000 টাকা বা এমন একটা অ্যামাউন্ট ধরে দেয়, তাহলে তার জাবেদা হবে এরকম, কারণ সমাপনী মজুত পণ্য হচ্ছে ডেবিট, মানে সম্পদ, তাহলে যে লাগবে সমাপনী মজুত পণ্য ডেবিট। আর যেহেতু সর্বশেষে পণ্য বলা আছে লাইনের, তাহলে আমরা লিখবো ক্রয়। এখানে আমরা বিক্রিত পণ্যের বাই যদি লিখি তবু আমাদের রাইট হবে, তাহলে জাবেদা হবে এরকম সমাপনী মজুত পণ্য ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এই সমন্বয় জাবেদাগুলো জানলে আমরা এই কার্যপত্রটা পুরোপুরি আনসার করতে পারবো, কারণ এই অধ্যায় অনেকাংশে নির্ভর করে জাবেদার উপরে। কারণ প্রথমে আমাদের একটা একদম শর্ট কোয়েশ্চেন থাকে, দ্বিতীয়তে আমাদের বলা থাকে যে জাবেদা করো, এবং তৃতীয় অংশ মানে গ দাগে বলা থাকে যে এই কার্যপত্রটা নিরূপণ করো। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই ভিডিওতে আলোচনা করব এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের কার্যপত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটি হচ্ছে সমাপনী দাখিলা। সমাপনী দাখিলা মূলত আমাদের 4টি জিনিসের হয়ে থাকে। 4টি জিনিস বলতে আমি বুঝিয়েছি এখানে আয়, ব্যয়, উত্তোলন এবং নিট মুনাফা বা ক্ষতিকে, এই দুইটিকে আমরা একটি ধরলাম। এই 4টার আলাদা আলাদা করে আমাদের জাবেদা দিতে হয়, এটাকে মূলত আমরা ক্লোজিং এন্ট্রি বলে থাকি, সমাপনী দাখিলা। আর এই সমাপনী দাখিলা এই 4টির জন্য আলাদা আলাদা হয়ে থাকবে। এই 4টা যদি আমরা রপ্ত করতে পারি, মানে মুখস্থ করতে পারি, তাহলে ইজিলি আমরা 4 নাম্বার পাবো। তাহলে আমাদের প্রথমে আয়ের জাবেদাটা দিতে হবে। আমাদের কার্যপত্র থেকে খুঁজে দেখতে হবে যে কোন কোন আয়গুলো রয়েছে, 1টি না 2টি না 3টি আয় রয়েছে। সেই সকল আয়গুলোকে আমাদের এই
একত্র করতে হবে। আর এই যে সমন্বয় জাবেদাগুলো আমাদের সাধারণ যে জাবেদা দিই তার একটু বিপরীত, মানে একটু রিভার্স কাজ করে থাকে। রিভার্স বলতে আমি এরকম বুঝিয়েছি যে সাধারণত আয়গুলা ক্রেডিট হয়ে থাকে, সাধারণত আয়গুলা ক্রেডিট হয়, আর ব্যয়গুলো সাধারণত ডেবিট হয়, আর উত্তোলন সাধারণত ডেবিট হয়। কিন্তু এখানে বিপরীত কাজ করবে, কারণ এখানে বলেছে যে সমন্বয় দাখিলা। এখানে আমি লিখেছি আয় সমূহগুলোকে ডেবিট করেছি এবং তার বিপরীতে আয় বিবরণী আসবে। তাহলে আয় সমূহ ডেবিট, আয় বিবরণী সমূহ ক্রেডিট। যে আয়গুলো আছে প্রত্যেকটা আয়কে আমরা ডেবিট দিকে বসাবো। প্রশ্ন যদি বলা থাকে বিক্রয় বা সেবায়, এই প্রত্যেকটিকে আমরা ডেবিট দিকে বসাবো এবং তার বিপরীত নাম হিসেবে আমরা ব্যবহার করবো আয় বিবরণীকে। তাহলে এইভাবে আমাদের আয় সমূহের জাবেদা দিতে হয়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ব্যয়। ব্যয় সাধারণত ডেবিট, কিন্তু সমাপনী দাখিলার ক্ষেত্রে তার বিপরীত কাজ হবে। এখন আমাদের ব্যয়ের পজিশনটা হয়ে যাবে ক্রেডিট দিকে, আর ডেবিট দিকে বসবে আমাদের আয় বিবরণী। তাহলে হচ্ছে আয় বিবরণী ডেবিট আর ব্যয়সমূহগুলো ক্রেডিট হবে। ব্যয়সমূহ প্রশ্নে এরকম বলা থাকতে যে বেতন, ভাড়া, বিজ্ঞাপন, এই রিলেটেড অবচয় এগুলো যদি থাকে প্রত্যেকগুলোকে আমরা ক্রেডিট দিক দিয়ে বসাবো। আর তার বিপরীত হিসাবে মানে ডেবিট হিসেবে কাজ করবে এখানে আয় বিবরণী। আয় বিবরণী হবে ডেবিট, আর ব্যয়সমূহগুলো হবে ক্রেডিট। প্রশ্নে যতগুলো ব্যয় থাকবে সবগুলো আমরা ক্রেডিটে বসাবো। তারপরে হচ্ছে উত্তোলন সাধারণত ডেবিট, কিন্তু সমাপনী দাখিলার ক্ষেত্রে আমাদের উত্তোলন হয়ে যাবে ডেবিট, আর তার বিপরীত নাম হিসেবে এখানে কাজ করবে মূলধন। তাহলে মূলধন হয়ে যাবে ডেবিট আর উত্তোলন হয়ে যাবে ক্রেডিট। এখন শুধু আমাদের বাকি রইল যে নিট মুনাফা বা নিট ক্ষতির জাবেদাটা। তাহলে নিট মুনাফার জন্য আমরা কীভাবে দিব? নিট মুনাফা আমরা কী বের করবো? আমরা তো কার্যপত্র থেকে অলরেডি নিট মুনাফা বের করে নেব। মানে আয়সমূহ থেকে ব্যয়সমূহ বাদ দিলে যা থাকবে, মানে বিশদায় বিবরণীর যে ফলাফলটা সেটাকে আমরা নিট মুনাফা বলি। এখানে যে পার্থক্যটা পাবো, তাহলে নিট মুনাফা যদি হয়, আমার যদি লাভ হয় প্রশ্নে, তাহলে আমাদের জাবেদা হবে এরকম যে নিট মুনাফা হয়ে যাবে ডেবিট, তার সমান্য যাবে তার সমাপনী জাবেদা এরকম হবে যে নিট মুনাফা হয়ে যাবে ডেবিট আর মূলধন হয়ে যাবে ক্রেডিট। কারণ এই নিট মুনাফার টাকাটা আমার মূলধনকে বৃদ্ধি করবে, যার জন্য মূলধন হয়ে যাবে ক্রেডিট। আমি আবার বলছি, নিট মুনাফা হবে ডেবিট আর মূলধন হবে আমাদের ক্রেডিট যদি প্রশ্নে লাভ হয়। আর যদি ক্ষতি হয়, আমরা বিষয় দায় বিবরণীতে তো বুঝতেই পারবো যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। যদি আমাদের ক্ষতি হয়ে থাকে, হ্যাঁ, তাহলে আমাদের জাবেদাটা হবে মূলধন হিসাব ডেবিট আর নিট ক্ষতি হিসাব হয়ে যাবে ক্রেডিট। কারণ এই ক্ষতিটা মূলত মূলধনকে হ্রাস করছে, এরকম বোঝাচ্ছে। তাহলে এই ছিল মূলত আমাদের এই কার্যপত্রের যে সমাপনী দাখিলার আলোচনাগুলো।